দিয়ে কি করবো ভাই, যারে ধরবে এমনি ধরবে। তাড়াতাড়ি একজন লোক উঠাই দিতে আসছি তো এই জন্য করতেছি না। মাত্র বাসা থেকে বের হয়েছে তো ব্যাগে আছে, খুলে আছে, গরম লাগে। 1 মাসের ব্যবধানে দেশের সব হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ। স্বাস্থ্যবিধি মানতে অনীহা, মাস্ক পরাতে মাঠে পুলিশ। শুধুমাত্র কোভিডের কারণে নয়, বিভিন্ন রোগ, যে রাস্তাঘাটে যারা চলাচল করে, এই ফুটপাতে যারা চলাচল করে, বিভিন্ন ধুলাবালু থেকে রক্ষা করা, কোভিড থেকে রক্ষা করা এবং বিভিন্নভাবে ওই যে ছড়ানো, এটা বন্ধ হবে। এটা একটা ভেরিয়েন্ট ভাইরাস, যাদের হয়ে গেছে, যাদের হয় নাই, যারা ভ্যাকসিন নিয়েছে, যারা ভ্যাকসিন নেয় নাই, সবাই এখন ঝুঁকির মধ্যে ধরে নিতে হবে। যথেষ্ট নিয়ন্ত্রণে থাকার পরও আবারও দেখা দিয়েছে প্রাদুর্ভাব। সবাইকে সতর্ক থাকার আহ্বান প্রধানমন্ত্রীর। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, পাশাপাশি আমাদেরও সাংগঠনিকভাবেও আমাদের কাজ করতে হবে। দেখছিলেন প্রধান শিরোনাম, দুপুরের সময় সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। আবার করোনার থাবায় ঘায়েল জনজীবন, হু হু করে বাড়ছে শনাক্ত আর মৃতের সংখ্যা, কিন্তু সাধারণ মানুষের তাতে যেন কোনো ভ্রুক্ষেপই নেই। মাস্ক ব্যবহার নিশ্চিতে তাই আবার মাঠে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সকাল থেকে রাজধানীর বিভিন্ন স্থানে মাস্ক বিতরণ করে ঢাকা মহানগর পুলিশ। নগরবাসী সচেতন না হলে আগামীতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি তাদের। সব সূচকেই দেশে আবারও ঊর্ধ্বমুখী কোভিড-19 সংক্রমণ। পরিস্থিতি ক্রমেই হচ্ছে অবনতি, চাপ বাড়ছে হাসপাতালগুলোতে। এই যখন অবস্থা, তখনও জনসমাগম কিংবা গণপরিবহনে নেই স্বাস্থ্যবিধি মানার কোনো তোয়াক্কা। মাস্ক পরার ক্ষেত্রে সবচেয়ে বেশি উদাসীনতা, কমতি নেই অজুহাতে। মাস্ক পরি, সবসময় পরি, এখন একটু তাড়াতাড়ি একজন লোক উঠাই দিতে আসছি তো এই জন্য করতেছি না। মাস্ক দিয়ে কি করবো ভাই, যারে ধরবে এমনি ধরবে। মাত্র বাসা থেকে বের হয়েছে তো ব্যাগে আছে, হয়তো এই রিক্সা ওঠার পরে হয়তো দেবো। ভালো লাগে না মাস্ক আছে, ওই খুলছি আর মনে নাই। যেদিন মাস্ক পরে বের হই সেই দিন আসেন না, আজকে বাসা থেকে বের হই নাই মাস্ক পরে। পরিস্থিতি যখন ভয়াবহ হচ্ছে, তখন জনগণকে মাস্ক পরতে ও স্বাস্থ্যবিধি মানাতে আবারও মাঠে বাস করছি তা তারা মাস্কটি পরেন এবং কারো যদি মাস্ক না থাকে, প্রত্যেকটি থানাতে খোলা আছে, ডেলিভারি সেন্টার আছে, সেখানে যাবে, তাদের মাস্ক নিয়ে যেতে পারবে। বিশেষ উদ্বোধনকরণ কর্মসূচির আওতায় না আসে, সেক্ষেত্রে পরবর্তীতে আমাদের পরিস্থিতি বুঝে ব্যবস্থা নেওয়া। দ্বিতীয় ধাক্কা মোকাবেলায় চলমান থাকবে পুলিশের জনসচেতনতামূলক এই কর্মসূচি। করোনা সংক্রমণের ঊর্ধ্বগতিতে লাগাম টানতে সবার আগে প্রয়োজন সবার স্বাস্থ্যবিধি আর সচেতনতা নিশ্চিত করা। বিশেষজ্ঞরা বলছেন, কোভিড মহামারীর বিরুদ্ধে প্রতিরোধ যুদ্ধে অন্যতম বড় অস্ত্র হতে পারে সবাইকে মাস্ক ব্যবহারে উৎসাহিত করা। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। মাস্ক বিতরণ কর্মসূচির খবর জানাতে রাজধানীর মহাখালী এলাকায় আছেন সহকর্মী মাহমুদ রাকিব এবং চট্টগ্রামের জামালখান এলাকায় আছেন কমল দে। সরাসরি যাব তাদের কাছে। প্রথমেই যাচ্ছি রাকিবের কাছে। রাকিব, কিন্তু বিন্দুমাত্র কোনো আগ্রহ বা পরিবেশ বা পরিস্থিতি কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরেছি, সেখানে কিন্তু অন্তত দেখিনি। এই মুহূর্তে আমরা রয়েছি মহাখালী বাস স্ট্যান্ডে, যেখান থেকে মূলত ময়মনসিংহ, কিশোরগঞ্জ, শেরপুর এই এলাকার বাস ছেড়ে যায়। তো এখানেও আপনি দেখছেন যে সাধারণ মানুষের মুখে কিন্তু অনেকের মুখেই কিন্তু মাস্ক নেই। তো ইতিমধ্যে কিছুক্ষণ আগে এখানে একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট তিনি অভিযান শুরু করেছেন, যাদের মুখে মাস্ক নেই তাদেরকে 100 টাকা করে জরিমানা করা হচ্ছে। জরিমানা করার পাশাপাশি তাদেরকে একটি করে মাস্ক। খুবই ভয়াবহ মহামারী, যেটি কিন্তু এখন পর্যন্ত বলা হয়েছে কোনো ওষুধ বা কোনো কিছু আবিষ্কার হয়নি ওই নতুন ধরনের করোনার। তারপরেও কিন্তু মানুষের মধ্যে এতটুকু বিন্দুমাত্র কোনো আকার বিকার নেই। মানুষ কিন্তু যে যার তাদেরকে একটি করে মাস্ক দিয়ে দেওয়া হয়েছে। এর আগে আমরা দেখেছিলাম সকাল থেকে রাজধানীর যে বিমানবন্দর, রেল স্টেশন রয়েছে, সেখানেও আমরা দেখেছিলাম পুলিশের পক্ষ থেকে কিন্তু সেখানে অভিযান করা হয়েছিল। সেখানেও বিষয় রয়েছে বা স্বাস্থ্যবিধি মেনে, সামাজিক দূরত্ব মেনে চলা, কিংবা মাস্ক পরা, সেটি কিন্তু এখানে একদমই নেই। তো মোটামুটি আমার কাছে এই ছিল এখানকার সবচেয়ে বড় সহকর্মী কমল দে রয়েছে চট্টগ্রামে। আমরা একটু জানবো সেখানে কমল।
ধন্যবাদ তাকে। বন্দরনগরী চট্টগ্রামের 16টি থানা এলাকায় অন্তত 50টি পয়েন্টে শুরু হয়েছে পুলিশের উদ্যোগে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচি। সকালে নগরী সিআরবি শিরিষতলা এলাকায় কর্মসূচি উদ্বোধন করেন চট্টগ্রামের সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তার সাথে আমরা কথা বলি, তিনি বলেছেন আজকে তারা দেশ জুড়ে যে কর্মসূচিটি চলছে তারা প্রথম পর্যায়ে করোনা সচেতনতামূলক কর্মসূচি এইভাবে তারা করোনার প্রতীক নিয়ে নগর জুড়ে ঘুরে বেড়াবেন এবং এরপর জনগণকে মাস্ক বিতরণ, জনগণকে মাস্ক পরাতে বাধ্য করবেন। পরবর্তী আমরা প্রশ্ন করেছিলাম কেন তারা অ্যাকশনে যাচ্ছে না, সাধারণ মানুষ যে করোনা বা তারা যে মাস্ক পরছে না কেন তারা অ্যাকশন, তখন তিনি ধাপে ধাপে সেটি তারা অ্যাকশনে যাবেন। অর্থাৎ প্রথম পর্যায়ে পুলিশের পক্ষ থেকে সচেতনতামূলক এরকম প্রতিটি মোড়ে মোড়ে গুরুত্বপূর্ণ সড়কে তাদের অবস্থান থাকবে, তারা সেখানে মাইকিং করবে যাতে সবাই মাস্ক ব্যবহার করে সামাজিক দূরত্ব নিশ্চিত করে এবং যদি তারপরে যদি তারা করোনা নিয়ন্ত্রণে না আসে তখন তারা অ্যাকশনে যাবে। তো আপনারা দেখেছি সকাল 9টায় সিআরবি শিরিষতলায় সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, বিট পুলিশিং এবং একই সাথে যারা কমিউনিটি পুলিশিং রয়েছেন তাদেরকে নিয়ে মূল তিনি কর্মসূচি শুরু করেছেন, তাদেরকে সচেতন করেছেন এবং তারা এখন প্রতিটি থানা যে সিএমপিটি 16টি থানা রয়েছে এবং গুরুত্বপূর্ণ 50টি মোড় রয়েছে, প্রতিটি মোড়ে থাকবে এরকম অবস্থান এবং এইভাবে অবস্থান নিয়ে তারা জনগণকে মাস্ক পরাতে তারা সচেতনতা করছেন। আপনারা জানেন করোনা সংক্রমণ যখন প্রথম ধাপ শুরু হয়েছিল তখন কিন্তু চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ বড় ধরনের ভূমিকা রেখেছিল করোনা প্রতিরোধের পাশাপাশি জনগণকে সহযোগিতার জন্য। এবার তারা এটিকে দ্বিতীয় ধাপ হিসেবে তুলনা করছেন এবং দ্বিতীয় ধাপে যাতে করোনা সংক্রমণ কমে আসে, কারণ ইতিমধ্যে জানেন চট্টগ্রামে কিন্তু করোনা সংক্রমণ যে দ্বিতীয় ধাপ বাড়ছে, মারাত্মক আকারে বাড়ছে, সে কারণে কিন্তু পুলিশ প্রশাসন কিছুটা অগ্রণী ভূমিকা রাখছেন তারা সচেতনতা সৃষ্টির জন্য। ইতিমধ্যে আমরা দেখেছি আজকে সকাল থেকে প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়, প্রতিটি গুরুত্বপূর্ণ পুলিশ স্থাপনা, প্রতিটি স্থাপনায় কিন্তু এইভাবে তারা সচেতনতা এবং বিশেষ করে যারা পথচারী রয়েছেন মাস্ক ব্যবহার করছেন না যুদ্ধ করছেন এবং যাদের কাছে মাস্ক নেই তাদেরকে তারা মাস্ক উপহার দিচ্ছে। তো বলা চলে সিএমপির আজকে 50টি পয়েন্টে একযোগে শুরু হয়েছে কার্যক্রম এবং আরও কয়েকদিন চলবে, তারপরে যদি জনগণ সচেতন না হয় তখন সিএমপি অ্যাকশনে যাবে, এমনটি জানিয়েছেন সিএমপি কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর। তো আমার কাছে এ ছিল দেশ জুড়ে সিএমপি যে পুলিশের যে কার্যক্রম চলছে করোনার প্রতিরোধে তারই অংশ হিসেবে আজকে চট্টগ্রামের 16 থানা এলাকার 50টি পয়েন্টে একযোগে কার্যক্রম শুরু হয়েছে তার সর্বশেষ। মাস্ক বিতরণ কর্মসূচির খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব এবং চট্টগ্রাম থেকে যুক্ত ছিলেন সহকর্মী কমল দে। নিয়ন্ত্রণে যথেষ্ট ব্যবস্থা থাকার পরেও গোটা বিশ্বের মতো বাংলাদেশেও করোনার প্রাদুর্ভাব দেখা দিয়েছে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে বঙ্গবন্ধুর 101তম জন্মদিন উপলক্ষে আওয়ামী লীগ আয়োজিত ভার্চুয়াল আলোচনা সভায় তিনি একথা বলেন। ইতিহাস বিকৃতি ঘটিয়ে স্বাধীনতার নতুন ঘোষক তৈরি করা হলে তার কোনো ঠিকানা থাকবে না বলেও জানান প্রধানমন্ত্রী। এই হত্যার পর ইতিহাস থেকে তার নামটা মুছে ফেলার আপ্রাণ চেষ্টা, এখানে স্বাধীনতার ঘোষক দাঁড় করানো হলো, স্বাধীনতার নায়ক বানানো হলো, স্বাধীনতার ইতিহাস পাল্টে দেওয়া হলো। এই বাংলাদেশে এমন একটা সময় ছিল যে তার নামটা পর্যন্ত নেওয়া যাবে না, তার নামটা নেওয়ার জন্য নিষিদ্ধ ছিল। যেখানে বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার চেষ্টা করা হয়েছিল আজকে আর সেই নাম মুছতে পারবে না। যেখানে মিথ্যা ঘোষক হওয়ার চেষ্টা করা হয়েছিল আজকে আন্তর্জাতিকভাবেও আপনারা দেখেন সেই ঘোষকের আর কোনো ঠিকানা থাকবে না। তার কারণ আজকে বিশ্ব নেতৃবৃন্দ তারাই কিন্তু আজ এটা নিজেরাই প্রচার করছেন এবং অনেক জায়গায় রেজলিউশন হচ্ছে যে 26শে মার্চ জাতিপিতা বঙ্গবন্ধু শেখ মুজিবই স্বাধীনতা ঘোষণা দিয়েছিলেন। করোনা আবার নতুনভাবে দেখা দিয়েছে, সেই ক্ষেত্রে সকলকে অনুরোধ করব স্বাস্থ্য সুরক্ষাটা মেনে চলা, যেটা খুব প্রয়োজন। কারণ আমরা আমাদের গৃহীত পদক্ষেপের ফলে আমরা করোনা ভাইরাসটাকে যথেষ্ট নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছি, কিন্তু আবার এই নতুনভাবে দেখা দেওয়াতে আবার এর প্রাদুর্ভাব সারা বিশ্বব্যাপী দেখা গেছে। এর ফলে আমাদের অর্থনৈতিকভাবে মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হয় সেদিকে যেমন দৃষ্টি দিতে হবে, পাশাপাশি আমাদেরও সাংগঠনিকভাবেও আমাদের কাজ করতে হবে। 26শে মার্চ থেকে 4 এপ্রিল পর্যন্ত সাধারণ ছুটি ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্য সচিব। এ বিষয়ে বিস্তারিত জানতে চলে যাচ্ছি সহকর্মী রাশেদ লিমনের কাছে। তিনি আছেন রাজধানীর তেজগাঁওয়ে কেন্দ্রীয় ঔষধাগারে।
লিমন। সাদিয়া, আসলে মূলত অনুষ্ঠানটি ছিল আজকে কেন্দ্রীয় ঔষধাগার অর্থাৎ সিএমএসডির একটি নতুন 5তলা ভবন, সেই 5তলা ভবনের উদ্বোধন, এবং এই অনুষ্ঠানে আসলে সরাসরি আসার কথা ছিল স্বাস্থ্যমন্ত্রী। তিনি না আসলেও তিনি কিন্তু ভার্চুয়ালি অনুষ্ঠানে যুক্ত হয়েছিলেন এবং প্রথমে তিনি তার বক্তব্যে কিন্তু একটা জিনিস বলেছেন যে তাদের স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের যে তথ্য, সেই তথ্য উপাত্ত ঘেটে যে বিষয়টি তারা দেখেছেন যে মূলত যারা এই আক্রান্ত হচ্ছেন, অর্থাৎ করোনা সংক্রমণের এখন যে আবারও গতি চলছে বা সংক্রমণের হার যে বাড়ছে, এতে যারা হাসপাতালে ভর্তি হয়েছেন এই রুগীদের তথ্য উপাত্ত ঘেটে যে বিষয়টি বেরিয়ে এসেছে যে যারা এই সময়টাতে একটু উদাসীন ছিলেন, অর্থাৎ বিভিন্ন জায়গায় ঘুরতে গেছেন, বাইরে বিভিন্ন জায়গায় ঘুরতে গিয়েছিলেন বা বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে লোক সমাগম যেখানে বেশি সেখানে অংশ নিয়েছেন, তারাই কিন্তু মূলত এই যে এখন যে করোনার একটি নতুন করে একটা ঢেউ চলছে সেই এই করোনায় আক্রান্ত হয়েছেন। এবং এরপরে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্বাস্থ্য সচিব, ছিলেন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক। তো আমরা তাদের সঙ্গে কথা বলেছি, তাদের সঙ্গে কথা বলে যে বিষয়টি আমরা জানতে পেরেছি যে এর মধ্যে কিন্তু যেহেতু এই মার্চ মাসের এখন যে চালানটি করোনার টিকার চালানটি আসার কথা ছিল, সেই টিকার চালানটি আসেনি। সেটি কবে নাগাদ আসবে? আমাদের গণমাধ্যম কর্মীদের এমন প্রশ্নের জবাবে কিন্তু যেটি জানানো হয়েছে যে এই মার্চের শেষে অথবা এপ্রিলের শুরুতেই সেই চালানটি আসবে। এবং আরেকটি বিষয় বলা হয়েছে যে 8ই এপ্রিল থেকে যারা আসলে প্রথম ডোজ দিয়েছেন তাদের দ্বিতীয় ডোজ 8 থেকে 12 সপ্তাহের মধ্যে যে নেওয়ার যে পরিকল্পনা সরকার নিয়েছে দেওয়ার, সেই পরিকল্পনাটা সেই ড্রাইভে যাবে, অর্থাৎ 8 তারিখের পরে দ্বিতীয় ডোজ বা 8 তারিখ থেকে দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হবে। এবং এরপরে স্বাস্থ্য সচিবের কাছে একটি প্রশ্ন ছিল যে বিভিন্ন গণমাধ্যম বা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি কথা ভেসে বেড়াচ্ছে যে এই মাসের শেষ থেকে আগামী মাসের শুরু পর্যন্ত, অর্থাৎ 27 থেকে 4 তারিখ পর্যন্ত একটি সরকারি ছুটির ঘোষণা আসতে পারে। এমন প্রশ্নের জবাবে কিন্তু স্বাস্থ্য সচিব জানিয়েছেন যে এমন কোনো সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি, তবে তিনি কিন্তু একটি ইঙ্গিতও দিয়েছেন, অর্থাৎ তিনি বলেছেন এমন সিদ্ধান্ত হতে পারে, তবে এখনও চূড়ান্ত কোনো নির্দেশনা উপর মহল থেকে আসেনি। তবে তার কথা একটি জিনিস স্পষ্ট যে এই বিষয়টি নিয়ে হয়তো সরকারের মন্ত্রণালয় পর্যায়ে হয়তো আলোচনা হয়েছে, এবং তবে চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি। যেটি আসলে এই যে উদযাপনটি চলছে, অর্থাৎ 27 তারিখ পর্যন্ত 27শে মার্চ পর্যন্ত যে একটি উদযাপন চলছে, সেটি শেষ হলে হয়তো বা এমন সিদ্ধান্ত আসতে পারে। তো এই ছিল এখনকার মতো আমার কাছ থেকে দেওয়ার মতো তথ্য। সাদিয়া। রাজধানীর তেজগাঁও থেকে যুক্ত ছিলেন সহকর্মী। রোজা, আপনি যথার্থই বলেছেন। মানুষটি যেহেতু সাকিব আল হাসান, আর কথা যেহেতু বলেছেন ক্রিকেট নিয়ে আলোচনা সমালোচনা তো হবেই। গতকালকে একটি সামাজিক যোগাযোগ মাধ্যমে সাকিব আল হাসান কথা বলেছেন, এটা পুরন খবর। তবে যে খবরটি হচ্ছে এ নিয়ে বিসিবির কোনো কর্তা ব্যক্তিরা, বিশেষ করে বিসিবির পরিচালকরা এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কিন্তু কোনো মন্তব্য করেননি। আমরা সকাল থেকে আমি ব্যক্তিগতভাবে একাধিক বিসিবির পরিচালকের সঙ্গে কথা বলার চেষ্টা করেছি। আমরা কথা বলার চেষ্টা করেছি নাঈমুর রহমান দুর্জয়ের সঙ্গে, যার এইচপি নিয়ে সাকিব আল হাসান একাধিক নেতিবাচক মন্তব্য করেছেন। কথা বলেছি বিসিবির প্রধান নির্বাহী নিজামুদ্দিন চৌধুরী সুজনের সঙ্গে। সবাই কিন্তু আসলে যে সে বলটি ঠেলে দিচ্ছেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপনের কোর্টে, অর্থাৎ তারা সবাই বলছেন যে এ বিষয়ে আসলে যেহেতু বিসিবির আসলে সে বলেছেন, সেক্ষেত্রে আসলে বিসিবির সভাপতির সঙ্গে কথা বলে তারপরে তারা এই বিষয়ে মন্তব্য করবেন। এবং যতদূর জানা গেছে হয়তোবা আজ বিকেলে কিংবা কাল নাগাদ একটি আনুষ্ঠানিক বিসিবির পক্ষ থেকে একটি আনুষ্ঠানিক মন্তব্য করা যেতে পারে। সেক্ষেত্রে মানে হচ্ছে কি একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন হতে পারে। তবে মুখে যে সবাই কলু পেটেছে সেটা কিন্তু নিশ্চিত। প্রশ্ন উঠেছে সাকিব আল হাসান বোর্ড সম্পর্কে এই ধরনের মন্তব্য করতে পারেন কিনা। সহকর্মী হুমায়ুন কবির রোজ যেমনটা বলছিলেন, সাকিব আল হাসান এই মুহূর্তে কিন্তু বিসিবির চুক্তিভুক্ত খেলোয়াড় নন, তবে কিন্তু তিনি বাংলাদেশ ক্রিকেটের হয়ে খেলছেন। একজন চলমান খেলোয়াড়, সাবেক যে ক্রিকেটার রয়েছে তাদের সম্পর্কে এ ধরনের মন্তব্য করতে পারেন কিনা, এটা নিয়েও কিন্তু পক্ষে বিপক্ষে নানা মতামত রয়েছে। তবে বিসিবি থেকে আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য না পাওয়া পর্যন্ত আমরা কিন্তু কিছুই বলতে পারছি না। তবে একটা বিষয় কিন্তু এখানে সামনে এসেছে, আমরা একাধিক সাবেক ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, তারা কিন্তু একটা বিষয় আমাদের স্পষ্ট করেছেন যে সাকিব আল হাসান এভাবে সামাজিক প্ল্যাটফর্মে এসে এ ধরনের মন্তব্য না করে তার যদি কোনো আক্ষেপ কিংবা তার যদি কোনো চাওয়া দাবি দেওয়া থাকে তবে সে কিন্তু সেটা বোর্ডের কাছে জানাতে পারতো। আবার কেউ কিন্তু পক্ষেও কথা বলছেন, যেমন অনেকেই বলছেন যে সাকিব আল হাসান আসলে বলেছেন সেটা তার ব্যক্তিগত অভিমত। তো সাদিয়া, এই ছিল আমার কাছে সবশেষ মিরপুর থেকে সাকিব আল হাসান ইস্যুর। বিসিবির বিরুদ্ধে তোলা সাকিবের কিছু অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার মাহবুব রিমন, এবং তার আগে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন রিপোর্টার হুমায়ুন কবির রোজ। আবারও করোনা পরিস্থিতির খবর। সৈকতের শহর কক্সবাজারে মাস্ক ব্যবহারে প্রশাসনের নির্দেশনা কোনোভাবেই মানছেন না পর্যটকরা।
তবে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালালে বেড়ে যায় মাস্কের ব্যবহার, কিন্তু না থাকলে সেই আগের অবস্থায়। পর্যটকদের মুখে থাকে না মাস্ক, পড়ে থাকে বালিয়াড়ির যেখানে সেখানে। কামরুল হাসান পেশায় একজন লাইফগার্ড কর্মী, কিন্তু সৈকতে পর্যটকদের সমুদ্র স্নানের নিরাপত্তার পাশাপাশি এখন বালিয়াড়িতে কুড়িয়ে বেড়ান পর্যটকদের ফেলে দেয়া মাস্ক। সম্প্রতি পর্যটকদের মাস্ক ব্যবহারে প্রশাসনের কড়াকড়িতে বালিয়াড়িতে ফেলে দেয়া ব্যবহৃত মাস্কের ছড়াছড়িতে নিজ দায়িত্বে এই কাজ করছেন তিনি। 2 মিনিটে তিনি কুড়িয়েছেন 3 শতাধিক মাস্ক। আমরাই বলতেছি মাস্ক পরার জন্য, কিন্তু মানুষ যখন আমরা বলি তখন মানুষ যারা পর্যটকরা মাস্ক পরে, কিন্তু ম্যাজিস্ট্রেট চলে গেলে আর মাস্ক এটা ইউজ করে না। মাস্ক ব্যবহার নিশ্চিতের জন্য সৈকতে মাইকিং করছে জেলা প্রশাসন, সাথে চলছে নির্বাহী ম্যাজিস্ট্রেটের অভিযানে দেখা যায় পর্যটকদের মুখে মাস্ক, কিন্তু ম্যাজিস্ট্রেট যাওয়ার 1 মিনিটের পর একই স্থানে দেখা যায় অনেকের মুখে মাস্ক নেই। মাস্ক আনছে ভাইজান, পরে গেছে তো। সরি। তবে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জানালেন, সতর্ক করার পরও পর্যটকরা মাস্ক ব্যবহার না করেন তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। আমরা মাইকিং এর মাধ্যমে জানাচ্ছি যাতে সবাই কাপড়ের মাস্কটা ব্যবহার করলে ভালো, আর যদি সার্জিক্যাল মাস্ক ইউজ করে সেক্ষেত্রে এটা যাতে নির্দিষ্ট ডাস্টবিনে বা নির্দিষ্ট জায়গায় ফেলা হয়। সৈকতে পর্যটকদের স্বাস্থ্যবিধি মানাতে ও মাস্ক ব্যবহার নিশ্চিতে কাজ করছেন জেলা প্রশাসনের 4 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। খুব কাছেই আকর্ষণীয় এক বাজার, অথচ সামান্য কিছু কৌশলের অভাবেই সেখানে রাজত্ব করছে ভারত আর চীন। বলছি নেপালের কথা। সুযোগ থাকলেও দেশটির সঙ্গে বাণিজ্য এখনও আটকে আছে মাত্র কয়েক বিলিয়ন ডলারেই। সরকার বলছে এ মাসের মধ্যেই হবে অগ্রাধিকারমূলক বাণিজ্য চুক্তি। চেষ্টা চলছে মোহনপুর সীমান্ত দিয়ে নেপালের রেল চালুরও, যদিও ব্যবসায়ীরা বলছেন শুল্ক করের বাধা না কাটলে বাড়বে না আঞ্চলিক বাণিজ্য। জুবাইর ফয়সালের রিপোর্ট। একটা বাজারে বিক্রেতাদের মধ্যে কেউ পণ্য বেচে বিনা শুল্কে, আর কেউ 10 থেকে 20% শুল্কে। এক্ষেত্রে শুল্কবিহীন দোকানেই ছুটবেন ক্রেতা। ঠিক এমনই অবস্থা বাংলাদেশ নেপাল বাণিজ্য সম্পর্কের। অবস্থানগত সুবিধার পুরো ফায়দা বাংলাদেশ নিতে পারছে না একমাত্র শুল্ক বাধাতেই। মূলত পর্যটনের ওপর ভর করে গড়ে ওঠা নেপাল এখনও বেশ পিছিয়ে কৃষি উৎপাদন আর শিল্পায়নে। এখানেই আধিপত্য ভারত আর চীনের। ব্যবসায়ীরা বলছেন বিশেষ বাণিজ্য চুক্তি আর পণ্যভিত্তিক কৌশল গ্রহণ ছাড়া পরিবর্তন হবে না প্রেক্ষাপট। থেকে কিন্তু আমাদেরকে উৎসাহিত করা হয়েছে যে মোটরসাইকেলকে এর মধ্যে ইনক্লুড করুন। এটা বাংলাদেশ সরকারের ইচ্ছার উপর অনেক কিছু নির্ভর করছে। বাংলাদেশ থেকে নেপালে অনেক কিছু যাওয়ার আছে, যেখানে চাইনিজ প্রোডাক্ট এবং ইন্ডিয়ান প্রোডাক্ট একচেটিয়া নেপালের মার্কেট করে যাচ্ছে। বাট বাংলাদেশ থেকে একসময় আমরা রপ্তানি করতাম, এখন কিন্তু ট্যারিফ ব্যারিয়ারের কারণে ওগুলোকে করা যাচ্ছে না, প্লাস নন ট্যারিফ ব্যারিয়ার তো রয়েছেই। একমত অর্থনীতিবিদরাও। তারা বলছেন সময় উপযোগী সিদ্ধান্ত নিতে না পারায় আঞ্চলিক বাণিজ্যে প্রভাব খাটাতে পারছে না বাংলাদেশ। ইকোনমিক প্রসপারিটির জন্য যে এত একটা চমৎকার সুযোগ এবং টুলস, সেটা থেকে আমরা বঞ্চিত হচ্ছি, কারণ আমাদের বাড়ির পাশের যে মার্কেটটা সেটা সঠিক এবং সম্পূর্ণ ব্যবহার কিন্তু আমরা করতে পারছি না। যদিও নেপাল নিয়ে আসার কথাই শোনাচ্ছেন বাণিজ্যমন্ত্রী। শুধু চুক্তি নয়, অগ্রগতি হয়েছে দেশটিতে পণ্যবাহী রেল চালুতেও। কথা চলছে, ট্রেড এগ্রিমেন্ট হবে, সেটা আমরা খুব আশাবাদী এই মাসে হতে পারে। মোহনপুর থেকে রেলওয়ে কার্গো দিয়ে নেপালে যাওয়া যেতে পারে, সেটা একটা প্রাথমিক ছিল। এবার একটা লেটার অফ এক্সপ্রেশন আমাদের সই হওয়ার সম্ভাবনা প্রচুর। স্বাধীনতার ঠিক 50 বছর পর ঢাকায় আসছেন দেশটির রাষ্ট্রপতি। তাই অমীমাংসিত ইস্যুগুলো সমাধানে এই সফরকে গুরুত্বের সঙ্গেই দেখছে সব পক্ষই। জুবাইর ফয়সাল, সময় সংবাদ, ঢাকা। আন্তর্জাতিক বাজারে বুকিং রেট কমার পাশাপাশি হঠাৎ করে চাহিদা নিম্নমুখী হওয়ায় দেশের ভোগ্যপণ্যের বাজারে স্থিতিশীলতা ফিরতে শুরু করেছে। তেল, চিনি, ছোলা, পেঁয়াজের দাম কেজিতে 1 সপ্তাহে কমেছে 2 থেকে 3 টাকা। তবে অন্য সব পণ্যের সরবরাহ স্বাভাবিক থাকলেও ভোজ্য তেলের জটিলতা এখনও কাটেনি বলে দাবি ব্যবসায়ীদের। সাখাওয়াত টিপুর ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন কমল দে। দেশের সবচেয়ে বড় ভোগ্য পণ্যের পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জে এখন পণ্যবাহী ট্রাকের লম্বা লাইন। রমজান সামনে রেখে ভোগ্য পণ্যের সরবরাহ বাড়তে থাকায় এই পরিস্থিতি বলে জানান ব্যবসায়ীরা। গত 6 মাসের বেশি সময় ধরে বাড়তে থাকা ভোজ্য তেলের বাজার নিম্নমুখী। গত 1 সপ্তাহে পাইকারি পর্যায়ে প্রতি কেজি তেলের দাম কমেছে 2 থেকে 3 টাকা। এটা যদি বাজারে সরবরাহ ঠিক না থাকে
তাহলে রেডি বাজারটা বেড়ে যাবে। ভোজ্য তেলের মতো অবস্থা ছিল চিনির বাজারও, কিন্তু আন্তর্জাতিক মার্কেটে বুকিং রেট কমতে থাকায় দেশের বাজারও প্রভাব পড়েছে। আন্তর্জাতিক বাজারও এখন অনেক কম, সেই হিসাবে সবাই একটু ভয় পাচ্ছে যে আন্তর্জাতিক বাজার যদি আরও কমে যায় তাহলে চিনি বাজার আরও কমতে পারে। রমজানে সবচেয়ে বেশি চাহিদা থাকে ছোলার। চলতি বছর এই ছোলার দাম এখনো নিয়ন্ত্রণের মধ্যে। গত বছরের তুলনায় এবছর ছোলা আপনার এই প্রায় মাল বেশি আসছে। আমার মনে হয় এভাবে বাজার রমজান মাসে এভাবে থাকবে। আমদানির পাশাপাশি দেশীয় পণ্য বাজারে আসায় কেজিতে অন্তত ৩ টাকা করে কমেছে পেঁয়াজ, আদা ও রসুনের দাম। আশা করি আমরা আগামী রমজান মাসে রমজান এবং রমজান আগে পর্যন্ত বাড়ার কোনো সম্ভাবনা নেই। 2020-21 অর্থ বছরে চট্টগ্রাম বন্দর দিয়ে 1,71,000 মেট্রিক টন ছোলা, 4,33,000 মেট্রিক টন ক্রুড অয়েল, 6,52,000 মেট্রিক টন পাম অয়েল এবং 63,000 মেট্রিক টন চিনি আমদানি হয়েছে। আর বন্ডের আওতায় আরও কয়েক লাখ মেট্রিক টন চিনি আমদানি করেছেন ব্যবসায়ীরা। চট্টগ্রাম কাস্টম হাউসের তথ্য অনুযায়ী এবার রমজানকে সামনে রেখে চাহিদার বিপরীতে পর্যাপ্ত পরিমাণে ভোগ্যপণ্য আমদানি হয়েছে। সরবরাহ ব্যবস্থা রয়েছে স্বাভাবিক, তাই দাম বাড়ার কোনো শঙ্কা নাই মনে করছেন ব্যবসায়ীরা। চট্টগ্রামের খাতুনগঞ্জ থেকে কমল দে, সময় সংবাদ। মুন্সিগঞ্জের মুক্তারপুরে তরমুজের হাট, নানা অঞ্চলের হরেক রকম তরমুজে ভরপুর। হাটটাকে বেচা কেনার ধুম। ক্রেতা বিক্রেতার পদচারণায় মৌসুমের শুরুতেই জমে ওঠে এই হাট। 12 কেজি ওজনের প্রতিটি তরমুজ বিক্রি হচ্ছে 280 টাকা পর্যন্ত। মুন্সিগঞ্জের মুক্তারপুর হাট মৌসুমের শুরুতেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে নিয়ে আসা তরমুজের 6 লাভ পুরো বাজার। পটুয়াখালী গলাচিপা উপজেলার উত্তর চরবিশ্বাস গ্রামের নবাব আলীও 72 একর জমিতে চাষ করেছেন তরমুজ। তার মতো অনেক চাষি তাদের জমির তরমুজ নিয়ে এসেছেন হাটে। কেনাবেচা ভালো হয়, লাভের আশা তাদের। তবে তরমুজ বাজারজাতে নৌপথে নানা হয়রানির অভিযোগ তাদের। খরচ একটু বেশি হয়, বেশি হলো আমরা নদীতে আই না, নদীতে বিভিন্ন জলদস্যুদের সমস্যা করে আমাদেরকে। আধা ঘন্টা 10 মিনিট চালাবার পরে এই জায়গায় একটা জায়গায় স্থান আছে, এই জায়গায় আর কি আমাদের উপরে হামলা দেয়। ফসল আল্লাহ দিলে এখন ভালো দেয়, আশা করি আল্লাহ লাভবান হব। পাইকারি কিনে নিয়ে আমরা খুচরা বিক্রি করি, দেখা যায় একটা তরমুজে 20 টাকা, 10 টাকা বা 15 টাকা ব্যবসা করি। বরিশাল, পটুয়াখালী এই অঞ্চল থেকে ম্যাক্সিমাম তরমুজ আমাদের মুন্সিগঞ্জে বাজারে এসে থাকে। তাছাড়া আমাদের এই স্থানীয়ভাবে অল্প কিছু তরমুজ হয়ে থাকে। নৌপথে জলদস্যুদের আক্রমণ ও পুলিশের চাঁদাবাজির অভিযোগ অস্বীকার করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে নৌপুলিশ। পথে পথে জলদস্যুরা যে ব্যবসায়ীদের কাছ থেকে যে চাঁদা নেওয়ার একটা কথা উঠেছে, এই বিষয়ে নৌপুলিশ তাদেরকে চিহ্নিত করে তাদেরকে ধরবে এবং তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে। 3 কেজি ওজনের তরমুজ 40 টাকা এবং 12 কেজির তরমুজ প্রতিটি পাইকারি বিক্রি হচ্ছে 280 টাকায়। মৌসুমের শুরুতেই বেলা 12টা পর্যন্ত 4 ঘন্টার এই হাটে বিক্রি হয় প্রায় 30 লাখ টাকার তরমুজ। মুন্সিগঞ্জের মুক্তারপুরের তরমুজের হাট থেকে নাসিরউদ্দিন উজ্জ্বল, সময় সংবাদ। গত কয়েকদিন ভোরে হালকা কুয়াশা থাকায় রাজশাহীতে আমের মুকুল কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। তার উপর হপার পোকার আক্রমণে ভালো ফলন নিয়ে দুশ্চিন্তায় তারা। আব্দুস সালামের তোলা ছবিতে সাইফুর রহমান রফির রিপোর্ট। রাজশাহী অঞ্চলের আম বাগানগুলো মুকুলে মুকুলে ছেয়ে গেছে। সোনারাঙা মুকুলের গন্ধে মৌ মৌ করছে এখানকার বাতাস। এরই মধ্যে অনেক বাগানে আমের গুটি দানা বাঁধতে শুরু করেছে। তবে অব্যাহতভাবে তাপমাত্রা বাড়ার পর গেল কয়েকদিন ভোরে হালকা কুয়াশা পড়েছে। প্রকৃতির এমন আকস্মিক পরিবর্তনের ফলে আমের মুকুল ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানান বাগান মালিকরা। এখন তো মুকুল এসেছে, আমরা তো যত্ন করছি, বলা যাচ্ছে না কি হবে লাস্ট পর্যায়ে। এখন গুটি আসছে, এখন দেখা যাক কি হয়। মুকুলের গুঠিয়ে হয়েছে, যেগুলো নাইঘর গুঠিয়ে কমপ্লিট হয়ে গেছে, ফুলটা জড়িয়ে দিচ্ছে। তাল্লা ভর সাহেবের আমের ফলন ভালো আছে। এছাড়া পোকার আক্রমণ দুশ্চিন্তায় ফেলেছে আম বাগান মালিকদের। অনেক মুকুল ঝরে গেছে, আরও পোকামাকড় আছে। কয়েকদিন কুয়াশার কারণে যে আমের মুকুলটা নষ্ট হয়ে গেছে, এখন ভালো ফলনের জন্য আমরা খুব চিন্তিত। এই অবস্থায় কীটনাশক প্রয়োগ সহ নানা পরামর্শ দিচ্ছেন ফল গবেষণার সাথে জড়িত এই কর্মকর্তা। মুকুল পূর্ণাঙ্গভাবে ফুটে গেছে এবং মোটামুটি পলিনেশন অনেকটা কমপ্লিট। কিছুদিনের মধ্যে গুটিও তৈরি হয়ে যাবে এবং বাকি মুকুল এমনিতে ঝরে যাবে। এটা নিয়ে এখন আর টেনশনের কিছু কারণ নাই। শুধু যদি রোগের উপদ্রব খুব বেশি যদি না দেখে তাহলে আর স্প্রে দেওয়ার কোনো দরকার নেই। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের দেয়া তথ্য মতে জেলার প্রায় 18,000 হেক্টর জমির বাগানে 2.25 লাখ মেট্রিক টন আম উৎপাদনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।
এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। যেদিন মাস্ক পরে বের হই সেই দিন আসেন না, আজকে বাসা থেকে বের হই নাই মাস্ক পরে। মাস্ক দিয়ে কি করবো ভাই, যারে ধরবে এমনি ধরবে। 1 মাসের ব্যবধানে হাসপাতালে করোনা রোগীর চাপ দ্বিগুণ, মাস্ক পরাতে মাঠে পুলিশ, সবাইকে সতর্ক থাকার নির্দেশ প্রধানমন্ত্রীর। এবং হতে চান বিসিবির সভাপতি, সাকিবের এমন বক্তব্যে তোলপাড় ক্রিকেট অঙ্গন। বোর্ড সদস্যদের বিরুদ্ধে তোলা অভিযোগের বিষয়ে এখনই কথা বলতে নারাজ কর্তৃপক্ষ। এই ছিল দুপুরের সময়ের সঙ্গে থাকুন সময়ের।